Hey everyone, Assalamu alaikum and good evening সবাইকে. This is Samsul Arifin Piyash and you are watching my channel Noob Rider. Welcome to another vlog. আজকের ব্লগটায় কি নিয়ে কথা বলবো ভাবতে ভাবতে দিন শেষে চিন্তা করলাম আমার বাইকের প্রতি কীভাবে শখ এবং কীভাবে আমি বাইক চালানো স্টার্ট করলাম এটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলা দরকার. বাইকের প্রতি বাংলাদেশের না তথা পুরো বিশ্বেরই সবারই উঠতি বয়সে একটা ক্রাশ থাকে. এটা চিরন্তন সত্য. একটা সময় কারো বাইক কারো গাড়ি থাকবেই, বয়সের সাথে সাথে হয়তো চয়েস চেঞ্জ হতে পারে. সামনে যেহেতু ট্রাফিক জ্যাম, আলোচনাটা ট্রাফিক জ্যামের পরেই শুরু করি. সেই সময়ের মধ্যে আপনারা ইন্ট্রোটা দেখে আসেন. ইপিজেডের সামনেটা প্রতিদিন এত ট্রাফিক জ্যাম হয়, এটা মাঝে মধ্যে মনে হয় যে বাইরে 1 ঘন্টা পরে হলেই ভালো হইতো যে ট্রাফিক জ্যামের কারণে. যাই হোক, যেটা বলতেছিলাম, বাইকের প্রতি আমাদের ছেলেদের একটা অন্যরকম আগ্রহ সবসময়ই থাকে. বাইক একটা আগ্রহের বিষয় থাকে সবসময়. তো আমার বাইকের প্রতি সবসময় আগ্রহ ছিল, কিন্তু ওইভাবে আসলে সুযোগ হয় নাই বা যে কারণেই হোক হয়ে ওঠে নাই বাইক নেওয়া. তো আমার প্রথম বাইক চালানো শেখা হয়, আমি নিটল মোটরসে চাকরি করতাম. তো তখন আমার অফিসে ওয়ার্কারদের জন্য হচ্ছে হলো অনসাইট ট্রান্সপোর্টের জন্য বাইক দেওয়া হয়. হঠাৎ করে 3টা বাইক দেওয়া হয়. তো অফিসের মেকানিক যারা ছিল তাদের হেল্প নিয়ে বাইক চালানোর প্রথম হাতে করি. তো সেটা ছিল স্প্লেন্ডার, হিরো স্প্লেন্ডার. ওই বাইক দিয়ে শেখার পরে আসলে খুবই হালকা বাইক এবং দেখা গেছে যে ওটার এক্সিলারেশন এখন যেটা চালাচ্ছি জিক্সার এটার মতো না. তো ওই বাইকটা চালায় তখন ভালো লাগছিল. কিন্তু তারপরে যেটা ভুল হয়, এক বন্ধুর ছিল জিক্সারের মনোটন গাড়িটা. তো ওটা যখন হঠাৎ করে সামনে দিকে ওর কাছে বলে ফেলি যে আমি চালাবো, তো ক্লোজ ফ্রেন্ড দিয়ে দেয়. তো হঠাৎ করে যখন হিরো স্প্লেন্ডার থেকে জিক্সার হাতে পড়ে, দুটোর থ্রটল রেসপন্সও এক না, কোনো কিছুই এক না, গাড়ির ওয়েট ব্যালেন্সও এক না. তো আমি স্প্লেন্ডারে যেইভাবে থ্রটল ইউজ করতাম আমি ওখানেও ওইটাই ইউজ করি. ওইটা ইউজ করার পরে ওই গাড়ির যেখানে স্প্লেন্ডারের ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেতে যেই সময় লাগে, সেখানে আমার ওই জিক্সার অলমোস্ট 4th গিয়ারে চলে গেল. এবং তখন আসলে আমার ওইভাবে গাড়ি কন্ট্রোলিং কীভাবে করব সেটা কিছুই জানতাম না. যেমন আমার যে যখন গিয়ার শিফটিং করব তখন যে থ্রটল ছেড়ে দিয়ে ক্লাচ চেপে তারপরে হচ্ছে হলো আমার গিয়ার শিফট করতে হয়, আমি তখন জানতাম হচ্ছে হলো থ্রটলও চাপা থাকবে, ওই অবস্থায় আমার গিয়ার শিফটও করতে হবে. তো গাড়ি একটা ভো ভো একটা সাউন্ড করতো. তো আসলে সিচুয়েশনটা এরকম হয়েছিল যে একসাথে হচ্ছে হলো হঠাৎ করে স্পিড ব্রেকার পড়ে গেছে. স্পিড ব্রেকারের তো এক্সপিরিয়েন্স নাই, কারণ আমি ওয়ার্কশপের ভিতরে চালাইছিলাম মদনপুরে. তো যখন ওইরকম হঠাৎ করে সামনে সিচুয়েশন চলে আসলো, আমি ক্লাচ ব্রেক গিয়ার সব একসাথে পুশ. ফলশ্রুতিতে যেটা হলো যে আমি অ্যাক্সিডেন্ট করলাম সেখানে. তো ভালোই ব্যথা পাইছিলাম, যাই যেটাই হোক. তো তারপরে আমার বাইকের প্রতি একটা ভয় ঢুকে যায় মনে, যে না আমার দ্বারা হবে না. তো এরপরে দেখা গেছে কারো বাইক পেলেও সর্বোচ্চ ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার ওঠানোর সাহস করতাম না, কারণ ওই যে গিয়ার শিফটিংটা আমার কাছে ওই সিচুয়েশনে দেখা গেছে যে আমি ওইটা করতে যে আমার গাড়ি অদ্ভুত আচরণ করতো, গাড়ি মাথাটা ঘুরে যেত. তো সেই কারণে আমি তখন হচ্ছে হলো কারো বাইক নিল সর্বোচ্চ ফার্স্ট গিয়ার. এরপরে অফিস চলে গেল আমার বনানী. বনানী যাওয়ার পরে আসলে বাংলাদেশের ঢাকার রাস্তার অবস্থা তো আপনারা জানেনই, যে শনিরাকড়া টু বনানী আপ ডাউন কতটা ডিফিকাল্ট উইথ পাবলিক ট্রান্সপোর্ট.
তো আমার প্রথম যেটা অফিস ছিল ওটা হলো 5 দিন অফিস ছিল, তাও দেখা গেছে আমাদের সবসময় যাওয়া লাগতো না। তো সে কারণে ওই অফিসে এবং যখন ওটা একটু ফ্লেক্সিবল ছিল যে বের হওয়া যেত আগে আগে, তো সবসময় আমার বাইক ইউজ করা লাগতো না, পাঠাও ইউজ করা লাগতো না, আমি বাসেই ম্যাক্সিমাম আপ ডাউন করতাম। সেখানে অলমোস্ট 4-4.5 বছর ডিউটি করি। তারপরে আবার চাকরি চেঞ্জ করে বনানীরই কাছাকাছি একটা ইন্ডিয়ান কোম্পানিতে জয়েন করি। তো সেখানে যেটা হয়, সেখানে আবার অফিস 6 দিন। অফিস যখন 6 দিন হয়ে গেল এবং যখন রেগুলার বেসিসে নিয়ম মতো অফিসে যাওয়া লাগলো 9টা থেকে 10টা 6টা, তো 6টার সময় বেরোলে এটা তো অসম্ভব বনানী থেকে যে 2 ঘন্টার আগে বাসে করে আমি শনির একটা ব্যাক করব। আর অফিসে টাইম মতো পৌঁছাইতে হইলেও কিছু করার নেই। তো প্রথম মাসে আমি যখন বাইকের ভাড়া 18-19 হাজার টাকা দিয়ে দিলাম, তখন আমার কাছে মনে হইল না, এবার বাইক শিখা লাগবে, মানুষকে আমি এত টাকা দিতে পারবো না, এর থেকে আমি আমার নিজেরটা নিজেই চালাই। বাস তখন সিদ্ধান্ত নিলাম যে না, বাইকটা শিখাই লাগবে। কিন্তু বাইক শিখবো কার কাছ থেকে শিখবো, এটা তো অপশন ছিল না। তো বিভিন্ন জনের কাছে বলতে থাকি যে কারো কাছে টেম্পোরারি বাইক পাওয়া যাবে কিনা কিনা, অনলাইনে সার্চ করতে থাকি যে বাইক ট্রেনিং স্কুল আছে কিনা। অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রবলেম যেটা আমি পাই, গভর্নমেন্ট ট্রেনিং আমি পাই নাই, গভর্নমেন্টের ট্রেনিংয়ের কোনো পাই নাই। আর লোকাল ট্রেনিং যেগুলি পেয়েছি, একটা আমি ইউজ করেছিলাম, তাদের হলো 3 ঘন্টায় খুব সম্ভবত 1200 অ্যারাউন্ড। কিন্তু ওরা যেটা শিখায় ওই 3 ঘন্টায় 1200 টাকার বিনিময়ে, 3 ঘন্টা মানে 3 দিন, 3 দিনের ক্লাস, ঘন্টা করে 3 ঘন্টা। ওরা যেটা শিখায় সেটা আসলে 3 ঘন্টায় বাইকের কোনো শিখা হয় না। তো আমি ওটা কোনো লাভ হয় নাই। আমি যেটা বুঝেছি ওদের সাথে করতে হলে ওদের ওই লং টার্ম প্রোগ্রাম আছে 5,000-6,000 টাকা দিয়ে, তো ওটা ভাবছিলাম করবো পরে। আর দ্বিতীয়ত মূল সমস্যা হলো এই বাইক ট্রেনিং স্কুলগুলির আমি যেটা পেয়েছি, বাইকের কন্ডিশন খুবই বাজে। যেমন আপনি নিচের পিছনের ব্রেকটা যদি আপনি ব্রেকের উপর দাঁড়ায়ও যান, তাও ব্রেক হবে না, সামনের ক্লাচ অর্ধেক ভাঙা, আমি যেটা দিয়ে শিখেছি। তো এত বাজে কন্ডিশনের বাইক দিয়ে আসলে শিখে আমার কাছে অর্থিত লাগে নাই। তো ওই সময় যখন চিন্তা করতেছিলাম যে কিভাবে কি করব, তো তখনই হচ্ছে হলো আচ্ছা আজান দিচ্ছে, আজানের পরে কথা বলি। তো তখন যেটা হইলো যে ওখানে আমার এরকম চিন্তা করতে করতে একদিন যাচ্ছি, তো আমার কাজিনের আছে হলো জিক্সার, আমার চাচাতো ভাই, ওনার আছে হলো জিক্সার এই আমারটারই 2020-এর যেটা এডিশন, সেটা নীল কালার। তো উনি আসলো হঠাৎ করে, উনি এসে আমাকে বলতেছে যে, কথা বলতে বলতে আমি বললাম যে আমি বাইক কিনবো ডিসাইড করছি, লোন কিভাবে নেওয়া যায় আমি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, কিন্তু আমি তো বাইক চালাতে পারি না। আমি তো হঠাৎ করে উনি বললো যে তোমার সমস্যা কি, তো আমার তো শুক্রবার ছুটি আছে, তুমি শুক্রবার করে চলো শিখি। এই যেন আমি সোনার চাঁদ হাতে পেয়ে গেলাম। তারপরে ওনার সাথে শুক্রবার করে যেতাম। তো উনি যেটা ফলো করতো, উনি বাইক একটা পেজ আছে, চ্যানেল আছে ইউটিউবে, মেকানিক ট্রেনিং স্কুল বাই টাইপের কিছু একটা, অশ্রু বিশ্বাস ওনার। তো উনি ওইটা ফলো করতো। তো উনি আমাকে বললো যে তুমি এই ভিডিওগুলি দেখো এবং আমাকে হচ্ছে একটা খোলা জায়গায় নিয়ে নিয়ে ওই জিনিসগুলি প্র্যাকটিস করাইতো, লাইক 8 শেপ, তারপর 0, তারপর আপনার হচ্ছে হলো জিগজ্যাগ প্র্যাকটিস। তো এটা আসলে আমার সাথে অনেকের মধ্যে আমি যেটা দেখছি ইউজলেস মনে করে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন বাইক চালানো আমি ফিল্ডে শুরু করছি, that is not useless, that is actually a life saving technique your everyone, প্রত্যেকের হচ্ছে হলো এটা দরকার এই জিনিসগুলি শিখা। আমি অবশ্য বিশ্বাসের ভিডিওর মধ্যে দেখেছি যে মানুষ ওনারা গালাগালি করে, এগুলি লাগে না, ক্লাস ধরে ব্রেক করলে কেবলস ইমার্জেন্সি ব্রেক হবে না, এগুলি হচ্ছে হলো তর্কের বিষয়, তর্কের কথা, কখনোই হবে না। উনি যা বলছে আমি প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখছি, পারফেক্ট। আর আমার লাইফে আমি বাইক চালাচ্ছি অলমোস্ট প্রায় 7,600 কিলো, আর ট্রেনিং এগুলি মিলে যদি ধরি 7,800-8,000 কিলো এরকম হবে। আমার এই স্বল্প পরিসরে বাইক চালানোতে আমি দেখি যে আমার সাথে অনেক পুরানো রাইডারও এতগুলি ট্যুর দিয়ে দেন ঢাকার বাইরে, যতগুলি সাকসেসফুলি আমি দিছি, যতগুলি ক্লোজ সিচুয়েশন আমি বাঁচছি, শুধুমাত্র ওই টেকনিকগুলি প্র্যাকটিস করার কারণে।
তো যেটা বলতেছিলাম, ওনার সাথে যেতাম। ওনার সাথে আমাদের এখানে একটা বসুন্ধরা রিভার ভিউ একটা জায়গা আছে, সারিঘাট বলে, ওপেন প্লেস। ওখানে যেতাম। ওখানে যে হচ্ছিল বাইকের ব্রেকিং প্র্যাকটিস, জিগজ্যাগ প্র্যাকটিস, এইট স্টেপ প্র্যাকটিস, এগুলি করতাম। তো এগুলি করে আস্তে আস্তে যখন মোটামুটি কনফিডেন্ট আসলো, তখন হলো আমি সামনে যার বাইক পাইছি আমি তারটাই নিছি। ডাজেন্ট ম্যাটার ওটা এবিএস সহ না এবিএস ছাড়া, যেখানে পাইছি, সেটা এয়ারপোর্ট রোড হোক, বনানীর ভিতরে হোক, বা যেখানেই হোক, আমি বাইক চালানো স্টার্ট করলাম, যারটাই পাই। তো এরকম করতে করতে আস্তে আস্তে কনফিডেন্স বাড়লো। সেদিকে আমি লাইসেন্সও অ্যাপ্লাই করে দিয়েছিলাম ইয়ের সাথে, যে আমার বাইক শিখতে 2 মাসের মধ্যে আমি বাইক শিখে ফেলবো, লার্নার আসার 2 মাস পরে পরীক্ষা হবে, আমার লাইসেন্স চলে আসবে। তো ওইভাবে আমার লাইসেন্সের ইয়ে চলে আসলো, লাইসেন্সও পাস করে ফেললাম। লাইসেন্সে পাস করার পরে এখন সমস্যা হয়ে গেছে, আমি ক্যাশ তো নেই, আমার লোন লাগবে, লোন অ্যাপ্রুভ হচ্ছে না। তো যেটাই হোক, পরে আল্লাহর রহমতে লোন অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার লোন অ্যাপ্রুভ হওয়ার পর আমি বাইকের কালার খুঁজে পাচ্ছি না। আমার দরকার হলো জিক্সারের ব্ল্যাক এডিশন, নিয়ন কালার, এবং চাকায় আমার নিয়ন কালার থাকতে হবে। কিন্তু জিক্সারের ম্যাক্সিমাম গাড়িতে হলো চাকায় রেড কালার। আমি এটা কোনো শোরুমে পাচ্ছি না। যাকেই জিজ্ঞেস করি বলতেছে গোডাউনে দেখতে হবে, আসলে দেখা যাবে, কিন্তু কেউ কনফার্ম করতেছে না। আমি এখন এক জায়গায় টাকা নিয়ে গেলাম কিনতে, যে পেলাম না, এটা তো হয় না। তো পরে অবশেষে আমাকে সোনারগাঁও মোটরস কনফার্ম করলো যে হ্যাঁ আমাদের কাছে আছে, কয়েক ইউনিট নামছে, আপনি আসেন, আসলে আমরা আপনাকে দিয়ে দিব। ফাইন। ওই মুহূর্তে আমি চিন্তা করে ফেললাম আমি আজকেই কিনবো, আজকে না কালকেই কিনবো। তো তখন হইলো কি, আমার যে ইন্ডিয়ান কোম্পানি ছিল, সেই ইন্ডিয়ান কোম্পানির এমডি ইন্ডিয়া থেকে কালকেই আসবে। কারণ আমার যে সিও ছিল, বস সোহেল ভাইয়া, উনি আমাকে বলতেছে যে তুমি এখন কিনো না, আজকে কালকে কিনো না, উনি আসবে তো কালকে, দেখা যাবে মিটিং রাখবে, তুমি পরের দিন কিনো। আমরা ওকে ফাইন, পরের দিন কিনি। তো ওনার যেটা হয়েছে, ওনার ফ্লাইট ডিলে হয়ে উনি ওই দিন আসছে, আমাদের বসায় রাখতে রাখতে উনি আসছে হলো 8টার পরে। আমরা জানছি যে না, উনি আর আসবে না। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বাইক কিনতাম, বাইক কিনতে যেতে পারলাম না, আমি আটকে গেলাম। তো পরে যেটা হলো যে ওই দিন আর কিনতে পারলাম না, পরের দিন যাব। পরের দিন উনি আমাদের এমডি স্যার আবার, না আজকে মিটিং। এইবার মেজাজ খারাপ হয়ে গেছে, না মিটিং। তো পরের দিনও কিনা হলো না। 3 নাম্বার দিন আমি মোটামুটি আমার সিও স্যারের সাথে কথা বলে, না আমি কালকে বাইক কিনবই, ঘটনা যা ঘটুক। তো উনিও বললো আচ্ছা ঠিক আছে, কালকে মনে হয় মিটিং থাকবে না, উনি বাইরে যাবে, তুমি কিনে ফেলো। পরে আমি তো ওদিকে সোনাগাঁ মোটরসে ফোন দিয়ে বলে রাখছি, ওরা বলতো 8টা, আমি 6টা 6:30টার দিকে যাবো। তারা ওইদিকে বাইক রেডি করছে, বের করে রেডি করে আমাকে ফোন দিচ্ছে। আমাদের এমডি তখন মিটিং রাখছে। আমার তো এদিকে ভালো লাগতেছে না, আমার বাইক ওখানে পড়ে আছে, আমি এখানে বসে বসে মিটিং করতেছি, এটা তো মারা যায় না। পরে লাস্টে বাধ্য হয়ে এমডিকে বলেই ফেললাম যে না স্যার, আমার বাইক কিনতে যেতে হবে, আমার এখানে বসে আছে, আমার কোনো অপশন নাই, আমি এখন যাবই। তো ব্যাস, ওখান থেকে বাইক কিনতে চলে গেলাম। আমি বাইক কিনতে গেলাম, তো আমার কাজিন ছিল, কাজিনকে যে কাজিনের সাথে যেতাম, ওনার সাথে তখন আমি, ওনারও গুলশান অফিস, তো আমি ওনার সাথে গুলশান আপ ডাউন করি রেগুলার। তো ওনার সাথে গেলাম বাইক কিনতে। ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমার বাইকের হেলমেট, তারপর রাইডিং জ্যাকেট, শু, তারপর নি গার্ড, গ্লাভস, আদার যা আছে সব আমার কেনা হয়ে গেছিল বাইক কেনার মিনিমাম 1 মাস আগে। এটা কেনার কারণ হলো লোনের, এটা কেনার কারণ ছিল অ্যাকচুয়ালি যে আমার বাইক তো কিনতে যেতে হবে, তখন তো আমার হেলমেট নিয়ে যেতে হবে। নতুন বাইকে আমি নতুন হেলমেট নিয়ে উঠবো, তো এগুলি চিন্তা করতে করতে নতুন হেলমেট না, সবই কিনা হয়ে গেছে। অনেকে হাসাহাসি করছে তখন আমাকে নিয়ে, হ্যাঁ নি গার্ড লাগে নাকি, বা সেফটি জ্যাকেট লাগে নাকি। আপনার সেফটি আপনার কাছে, ওই বাইরের মানুষ অনেক কথাই বলবে, বাইরের মানুষের কথা শুনে আপনার কোনো লাভ নেই। তো সে কারণে আমি কিনে ফেলছি। ভালো কথা। গেলাম বাইক কিনতে সোনাগাঁও মোটরসে, মগবাজার। ওখানে যে বাইক টাইক নিয়ে আমার খালু গেছিল সেখানে। তো বাইক নেওয়ার পরে এখন বাইক নিয়ে, আমার নতুন বাইক আমি চালাবো না, অ্যাকচুয়ালি এটা মানতে পারতেছিলাম না।
আমার কাজিনকে বললাম তুমি আমার পিছনে বসো, আমি আস্তে আস্তে যতটুকু পারি চালাই, ফ্লাইওভারটা তুমি চালাই দিও। ভালো কথা, কাজিনকে নিয়ে চালাতে চালাতে যখন ফ্লাইওভারের কাছাকাছি আসলাম, তখন যে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বলতে একটা ঘষা খাই। অ্যাকচুয়ালি রিক্সা রোডে আসলে বাইকভাবে চালাই নাই, তো অটো রিক্সা যে হুটহাট করে বাউলি দেয় এটার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ছিল না। অটো রিক্সা হুট করে বাউলি দিছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমাকে মেরে দিবে, যদিও ডিস্টেন্স ছিল, ওটা কোনো ক্ষতি হইতো না, কিন্তু ওই যে ভয়ে একটু মোচড় দিয়ে দিছি। আমার এই পাশের লুকিং গ্লাসটা ওই পাশের লোহার ব্যারিয়ার ছিল, ওটার মধ্যে যে বাড়ি খায়। তো বাড়ি খাওয়ার পর একটু ঘষা পড়ে, যেটা আসলে বোঝাও যায় না যে কিভাবে কতটুকু ঘষা পড়ছে, কিন্তু আসলে খারাপ লাগে যে নতুন গাড়ি ঘষা লাগাই দিলাম। পরে কাজিনকে দিয়ে দিলাম, কাজিন দেওয়ার পরে ওখান থেকে আমরা চলে আসলাম। আর এর মাঝখানে একটা ঘটনা ঘটলো, যখন চাংখার পুলের মোড়ে আসলাম, ট্রাফিক সার্জেন্ট আমার গাড়ি আটকাইলো। আমার তো গাড়ির লাইসেন্স ওকে, যদিও আমি চালাচ্ছি না, আমার কাজিন তখন চালাচ্ছে, ওনার লাইসেন্স ওকে, গাড়ি আজকে মাত্র কিনে নিয়ে যাচ্ছি, ভালো কথা। ওনারা অনেক প্যারা দিল, কাজিনের সব চেক টেক করে এবার বলতেছে আমারও লাইসেন্স লাগবে। আমি বললাম আমি পিছনে বসে আছি, আমার কেন লাইসেন্স আপনার লাগবে? না লাগবে, যেটাই হোক আসি তো দিয়ে দিলাম। এখন তো আর কিছু পায় না, তখন বলতেছে লাইসেন্স দেওয়ার পরে বলতেছে যে ঠিক আছে মিষ্টি খাওয়ার টাকা দেন। আমি বলছি, কেন দিব? আপনি কে যে আপনাকে মিষ্টি খাওয়ার টাকা দিব? আপনি হয়তো শুরুতে নর্মাল ইয়ে হইলো করতো, তো আপনি আমার লাইসেন্স যখন চেক করছেন আমি কেন দিব? গেল, ওখান থেকে ছেড়ে দিছে, চলে আসলাম। তো আসলাম, বাসায় আসার পরে পরের দিন অফিসে গেলাম। এখন বাইক তখন রোডে বাইর করি নাই, তো মন তো পড়ে আছে বাসায় বাইকের কাছে। তো ভালো কথা, বাইকের ওই দিন একটু আগে ছুটি নিয়ে বাসায় এসে বাইক চালালাম। আমি মোটামুটি বাইক কেনার পরে 1 মাস আমি রোডে বের করিনি। আমার যে 7,500 কিলো আমার বাইক কেনার বয়স অলমোস্ট 10 মাসের মধ্যে 1 মাস আমি টোটালি এলাকায় গলিতে চালাইছি। এটার কারণ ছিল আমি আমার কাজিনের বাইকে প্র্যাকটিস করছি, আমি আমার নিজের বাইকে প্র্যাকটিস করি নাই। তো কাজিনের বাইকে যেহেতু প্র্যাকটিস করছি, আমার নিজের বাইক আমার আয়ত্ত আনা উচিত রোডের আগে, আমার এটা কনসেপ্ট। আর আরেকটা কারণ ছিল, মাঝখানে ভেবেছিলাম নিয়ে বের হব, আমি আর কাজিন যাচ্ছিলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারে, একটা স্পট ডেডের সিচুয়েশন, মানে ঘটনা দেখার পর থেকে মানে আমারই হঠাৎ করে মনে হলো না আর একটু পাকা হই, রোডে উঠা যাবে, আজকে হোক 1 মাস পরে হোক উঠা যাবেই, কিন্তু অ্যাক্সিডেন্ট একবারই হবে, মরলে একবারই মরবো। তো মোটামুটি তখন আমি এলাকা আমি বাইক নিয়ে সারিঘাট চলে যেতাম শুক্রবারে, আর এমনি সময় এলাকায় প্রতিদিন 5-6 কিলো চালানো হতো। তো সারিঘাট যে আমি যেগুলি প্র্যাকটিস করতাম ওই সেই 8 শেপ, তারপর কি বলে আপনার জিগজ্যাগ, ব্রেকিং। তো এটা দেখে আশপাশে অনেক মানুষ আসতো, আমি কোনো গুণায় ধরতাম না, আমি আমার কাজ করে যেতাম। তো এটার পরে ওখান থেকে শিখতে 1 মাস পরে আমি রোডে বের হলাম, এবং এরপর থেকে আমার কন্টিনিউয়াস বাইক চালানো শুরু। তো বলতে বলতে রায়েরবাগ চলে আসছি, এখন একটু ট্রাফিক জ্যাম এই জায়গাটায় থাকে। তো আমার ঘটনা বলে ফেললাম, একটু বড় হয়ে গেল, আবেগের বিষয় তো, প্রথম বাইক, তো সেটার বিষয়টাই আসলে আলাদা। আর আপনার যদি কোনো সাজেশন থাকে আমার ভিডিও এডিটের সম্পর্কে অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। খোদা হাফেজ, টাটা।